Assalamu alaikum viewers, this is Nusrat Nova from Nova's Learning View channel. Welcome to another new video. আজকের ভিডিওতে ক্রিটিসিজম থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো প্রশ্নটি হচ্ছে হোয়াট আর এগালটনস ভিউজ অন রোমান্টিসিজম, অর্থাৎ রোমান্টিসিজম নিয়ে টেরি গালটনের যে মতামত ছিল বা যে দৃষ্টিভঙ্গি ছিল সেটা নিয়ে আজকের প্রশ্নে আমরা বিস্তারিত আলোচনা করব। The Romantic period creates a great change in the trend of English literature from the neoclassical age of the 18th century. অর্থাৎ 18th সেঞ্চুরি যে নিউ ক্লাসিক্যাল এজ ছিল সেই নিউ ক্লাসিক্যাল এজের পরে হচ্ছে ইংরেজি লিটারেচারে একটা বড় ধরনের পরিবর্তন আসে এবং সেই পরিবর্তনটা আনে মূলত রোম্যান্টিক পিরিয়ড। অর্থাৎ রোম্যান্টিক পিরিয়ড আসার পর নিউ ক্লাসিক্যাল যুগে যে লেখালেখি হতো, যে স্টাইলগুলো ছিল সেগুলো সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। The fundamental concept of order, reason, propriety and sanity in art look the place of imagination, aesthetic beauty, emotion, সাবজেক্টিভিটি অ্যান্ড অন্ডার এক্সেট্রা। অর্থাৎ এই সবগুলো জিনিসের উপর একটা বড় পরিবর্তন আসে। দেখা যায় যে ইমাজিনেশন এবং হচ্ছে যেই এস্থেটিক বিউটি বা ইমোশন, এই জিনিসগুলোর উপর হচ্ছে বেশি ফোকাস দেওয়া হতো রোম্যান্টিক পিরিয়ড যখন আসে ইংরেজি লিটারেচারে। Literature in the modern sense, as said by Terry Eagleton, emerged around the 19th century in the Romantic age. He highlights on the development of the trend of literature. এখানে বলেছে যে আধুনিক যেই একটা সাহিত্য বলা হয়, সে আধুনিক সাহিত্যটা শুরু হয় মূলত কিসের মধ্য দিয়ে, যখন রোমান্টিক পিরিয়ডটা আসে তার মধ্য দিয়ে। অর্থাৎ রোমান্টিক পিরিয়ডে আমরা দেখি যে ইমাজিনেশন বা হচ্ছে যেই ইমোশন, এই ব্যাপারগুলোর উপরে বেশি জোর দেওয়া হতো। অর্থাৎ একটা কবি তিনি একটা কিছু দেখেছেন, সেটাকে কি করেছে, ইমাজিনেশনের মাধ্যমে কি করছে, সাহিত্যে ফুটিয়ে তুলছে। এই জিনিসগুলো হচ্ছে রোমান্টিক পিরিয়ড থেকে মূলত শুরু হয়। তার আগে যে নিউ ক্লাসিক্যাল এজ ছিল সেখানে হচ্ছে পলিটিক্যাল ইস্যু বা হচ্ছে একটা চিরন্তন সত্য বা হিস্ট্রিক্যাল যে ইস্যু, এগুলো নিয়ে বেশি ফোকাস করা হতো। তাই এখানে মূলত টেরি গালটন বলছেন যে রোমান্টিক পিরিয়ডটা যে এসেছে ইংলিশ লিটারেচারে, এটা দিয়ে মূলত একটা আধুনিক একটা সাহিত্যের সৃষ্টি হয়েছে এবং তিনি এই জিনিসগুলোর উপর যে সাহিত্যের একটা যে বিকাশ হয়েছে রোমান্টিক যুগে, সেটাকে তিনি মূলত এখানে বিস্তারিতভাবে বলেছেন। লিটারেচার ডিউরিং দ্য রোম্যান্টিক পিরিয়ড, অর্থাৎ রোম্যান্টিক পিরিয়ডে এসে লিটারেচারের কেমন স্থান ছিল। ডিউরিং দ্য রোম্যান্টিক পিরিয়ড লিটারেচার লাইক পোয়েট্রি ওয়াজ নট সিম্পলি এ টেকনিক্যাল ডিভাইস অফ রাইটিং। এখানে টেরি গালটন বলছেন যে আমরা জানি সাহিত্যটা কেমন, সেটা শুধুমাত্র বই পুস্তক বা হচ্ছে খাতাতে স্থান পাবে, অর্থাৎ লেখালেখিতে স্থান পাবে, কারণ এর মধ্য দিয়ে কি রিডার্সটা পড়বে। কিন্তু টেরি গালটন বলছেন যে রোম্যান্টিক পিরিয়ডে এসে এই যে লিটারেচারটা, সেটা শুধুমাত্র রাইটিংয়ের ক্ষেত্রেই শুধু যে স্থান পেয়েছে তা নয়, দে হ্যাড সোশিও পলিটিক্যাল সিগনিফিক্যান্স অ্যান্ড ফিলোসফিক্যাল ইনভলভমেন্টস। অর্থাৎ এখানে বলা হচ্ছে লিটারেচারের একটা সোশিও পলিটিক্যাল স্থান ছিল এবং ফিলোসফিক্যালভাবেও তাদের একটা ইনভলভমেন্ট ছিল। Many famous romantic poets were themselves political activities. বলা হচ্ছে বিভিন্ন রোমান্টিক যে কবিরা ছিল তাদের হচ্ছে কি পলিটিক্যাল অ্যাক্টিভিটিস ছিল। যেমন আমরা জানি যে পি.বি. শেলি ডিরেক্টভাবে তিনি পলিটিক্যালি হচ্ছে কি ছিলেন, ইনভলভ ছিলেন। দ্য স্ট্রেস আপন ইমাজিনেশন ওয়াজ অ্যানাদার ডিভাইস টু ফাইন্ড ইটস ওয়ে ইনটু দ্য কনসেপ্ট অফ লিটারেচার। এখানে বলা হচ্ছে যে ইমাজিনেশনের যে স্থানটা, সেটাকে দেখা যেত যে লিটারেচারের ক্ষেত্রে বেশি আনা হতো। অর্থাৎ রোমান্টিক যুগের আগের যে যুগগুলো ছিল সেখানে ইমাজিনেশনটাকে খুব কম ইউজ করা হতো এবং বলা হতো যে ইমাজিনেশনটা যদি আমি ইউজ করি সেক্ষেত্রে এটা একটা ফিকশনের মতো হয়ে যাবে। তো এখানে মূলত রোমান্টিক যুগে এসে যেটা আমরা দেখতে পেয়েছি যে যারা কবি ছিল তারা হচ্ছে বেশিরভাগই কি ইমাজিনেশনটাকে ব্যবহার করতো এবং ইমাজিনেশনকে কেমনভাবে ব্যবহার করতো, সেটা হচ্ছে যে একটা চিরন্তন সত্য হোক বা একটা ঘটনা হোক, সেটাকে দেখে তারা হচ্ছে নিজেদের মতো মডিফাই করে সেটাকে লিখতেন। দ্যাট দ্য টার্ম হ্যাজ বিন হরড টু দ্য ক্রিয়েটিভ or imaginative work which match odds with industrial capitalism than dominantly prevailing in England. এখানে বলা হচ্ছে যে এই জিনিসগুলো হচ্ছে ডিরেক্টভাবে, অর্থাৎ ক্রিয়েটিভ এবং ইমাজিনেটিভ ওয়ার্কের ক্ষেত্রে দেখা যায় রোমান্টিক পিরিয়ডে আমরা দেখতে পাই লিটারেচারটা ডিরেক্টভাবে কী করতো, ইংল্যান্ডে লিটারেচারের ক্ষেত্রে এটা ডমিনেট করতো। ইমাজিনেটিভ অ্যান্ড ফ্যাকচুয়াল রাইটিংস ডিফার উইথ ইচ আদার। এখানে বলা হচ্ছে যে ইমাজিনেটিভ এবং যে ফ্যাকচুয়াল যে রাইটিং, অর্থাৎ হচ্ছে একটা কল্পনাপ্রসূত লেখা এবং হচ্ছে একটা বাস্তবতার দিক থেকে লেখা, দুইটার মধ্যে একটা মোটামুটি একটা পার্থক্য ছিল। দ্য ওয়ার্ড ফিকশন হ্যাজ নো রুম ইন পোয়েট্রি। স্যার ফিলিপ সিডনি eloquently pleaded for poetry for its reality and Shelley defended
পোয়েট্রি ফর হিউম্যান ক্রিয়েটিভিটি। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এই যে ফিকশনের কথাটা, এটা হচ্ছে স্যার ফিলিপ সিডনি হচ্ছে ফিকশনটাকে হচ্ছে তিনি কবিতায় স্থান দিতে চাননি। এবং হচ্ছে এখানে পিবি শেলি মূলত দেখা যায় যে কবিতার ক্ষেত্রে আমরা দেখি যে তার লেখালেখির ক্ষেত্রে অনেকটা ক্রিয়েটিভিটির স্থান আমরা দেখতে পাই। তো এখানে মূলত যেটা আমরা বুঝতে পেরেছি যে রোম্যান্টিক পিরিয়ডে লিটারেচারটা এসেছে মূলত একটা ইমাজিনেটিভ বা একটা ক্রিয়েটিভ পাওয়ার হিসেবে। দ্য রোল অফ ইমাজিনেশন, অর্থাৎ হচ্ছে ইমাজিনেশনের মূলত যেই কাজটা কী ছিল, রোম্যান্টিক যুগে যে ইমাজিনেশনটাকে এতটা পরিমাণ গুরুত্ব দেওয়া হতো, ইমাজিনেশনের কাজটা কী ছিল? দ্যাট ইন দ্য রোম্যান্টিক পিরিয়ড লিটারেচার বিকাম সিনোনিমিয়াস উইথ দ্য ইমাজিনেটিভ ওয়াজ রিটেন অন থিংস দ্যাট ডোন্ট এক্সিস্ট ইন মোর স্লটফুল দ্যান ফিজিক্যাল। এখানে মূলত বলা হচ্ছে যে রোম্যান্টিক যুগে সাহিত্যে দেখা যায় যে একটা ইমাজিনেশনের প্রতি একটা কী বলি ইনভলভমেন্টটা উঠে এসেছিল, এবং এই জিনিসগুলো এমনভাবে, অর্থাৎ এই যে ইমাজিনেশনটা এটাকে এমনভাবে মূলত এক্সিস্ট করা হয়েছিল যেন হচ্ছে এটা খুব বেশি মর্যাদাপূর্ণ। অর্থাৎ এখানে মূলত যেটা এক কথা বলতে গেলে যে ইমাজিনেশনের এমন স্থান দেওয়া হয়েছে যেন অন্য সব কিছু থেকে ইমাজিনেশনটাই খুব বেশি গুরুত্বপূর্ণ। Eagleton says that the term imaginative is dubious, suggesting the feeling which is untrue and unreal and visionary to say two words. ইগলটন মূলত বলেছেন যে এই যে কল্পনাপ্রবণ বা ইমাজিনেশন, এই শব্দটি মূলত এখানে মূলত বলা হচ্ছে যে সব কিছুর দিক থেকে আসে, অর্থাৎ অসত্য বা অবাস্তব সব দিক থেকে আমরা কি করতে পারি, ইমাজিনেশনটাকে ইউজ করতে পারি। যেমন এটা দ্বারা যেটা বুঝিয়েছে, যেমন হচ্ছে একটা অবাস্তব ঘটনাকে যদি আমি ইমাজিনেশনের মধ্য দিয়ে পরিবর্তন করি, সেটাকে আমি লিটারেচারে কী করতে পারবো, স্থান দিতে পারবো। এটা এই ক্ষেত্রে মিথ্যা হবে না। অর্থাৎ আমরা জানি স্যার ফিলিপ সিডনি বলেছেন যে কবিরা এই ক্ষেত্রে হচ্ছে কি করে, যে একটা বাস্তব ঘটনাকে তারা যখন পরিবর্তন করে তখন সেটাকে মিথ্যে করে দেয়, অর্থাৎ সেটা মিথ্যে হয়ে যায়। তো টেরি ইগলটন বলছেন যে যখন কোনো কিছুর উপর ইমাজিনেশনের স্থান চলে আসে তখন সেটার অবাস্তব বা অসত্য থাকে না, সেটা হচ্ছে একটা অন্যরকম রূপ নেয়। এটাই হচ্ছে রোম্যান্টিক যুগে রোম্যান্টিক যুগের ইমাজিনেশনের যে একটা পাওয়ার, এটাই মূলত সেটা। দ্য এন্ড অফ দ্য 18th century, দ্য রাইজিং ইউজ অফ দ্য সিম্বল উইথ কন্ট্রাডিক্টরি কনসেপ্ট কুড ফাইনালি বি ক্যাপচার্ড। এখানে মূলত বলা হচ্ছে 18 শতকের শেষের দিকে দেখা যায় যে এই ধারণাগুলোর উপর একটা ব্যাপক ধরনের ব্যবহার আসে, অর্থাৎ এই যে ইমাজিনেশন বা ক্রিয়েটিভিটি, এই জিনিসগুলোর উপরে একটা খুব সুন্দর ব্যবহার কবিরা করে থাকে। The literary work is spontaneous and creative, unlike society, isolated from society at the time of William Morris. অর্থাৎ উইলিয়াম মরিসের সময়কালে দেখা যেত কি ক্রিয়েটিভিটি বা ইমাজিনেশন এই জিনিসগুলো হচ্ছে সমাজ থেকে অনেকটাই দূরে সরে গেছে। সিগনিফিকেন্টলি ন্যারোড দ্য গ্যাপ বিটুইন পয়েটিক ভিজন অ্যান্ড পলিটিক্যাল প্র্যাকটিস। অর্থাৎ আমরা জানি যে লিটারেচারটা হচ্ছে পলিটিক্যালি হোক বা সোশ্যালি হোক বা ফিলোসফিক্যালি হোক, এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু উইলিয়াম মরিসের সময়কালে যেটা দেখা যেত সেটা হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে একটা আলাদা পার্থক্য সৃষ্টি করে, অর্থাৎ সমাজের মধ্য থেকে লিটারেচারটাকে দূর করে, অর্থাৎ পলিটিক্যাল যে একটা প্র্যাকটিস সেটা ছিল আলাদা এবং পয়েটিক্যাল যে ভিশন সেটাও ছিল আলাদা। তো এখানে ওটাই মূলত বলা হচ্ছে লিটারেচার টুক দ্য প্লেস অফ রিলিজিয়ান। খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, অর্থাৎ লিটারেচারটা হচ্ছে কিভাবে ধর্মের স্থানটা নিয়ে নেয়। ইগলটন সাজেস্ট দ্যাট ইংলিশ স্টাডিজ ফ্লোরিস্ট ইন দ্য লেটার 19th century বিকাম ইনফ্লুয়েন্সড বাই দ্য ফেলিওর অফ রিলিজিয়ন, এ ভেরি সিম্পল ইয়েট পাওয়ারফুল ফর্ম অফ আইডিওলজি অ্যান্ড এ প্যাসিফাইং ইনফ্লুয়েন্স। এখানে মূলত বলা হচ্ছে যে টেরি ইগলটন বলছেন যে 19th century দিকে, অর্থাৎ আমরা দেখি যে ভিক্টোরিয়ান যুগে যখন হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয় তখন কিন্তু মানুষ অনেকটাই কি করেছে, ধর্ম থেকে দূরে সরে যায়, অর্থাৎ ধর্ম তাদেরকে কোনো রকমেরই কনসোলেশন বা সাস্টেইন করতে পারছিল না, সেই জন্য হচ্ছে তারা ধর্ম থেকে দূরে সরে যায়। তো এখানে মূলত বলা হচ্ছে যে মানুষ যখন ধর্ম থেকে দূরে সরে যায়, ধর্ম তাদেরকে ভালোভাবে সাস্টেন করতে পারছিল না, তখন তারা লিটারেচারের প্রতি ঝুঁকে যায়। এবং দেখা যায় নিউ ক্লাসিক্যাল যুগের ভাষাটাই ছিল কি অ্যারিস্টোক্র্যাটিক, বা হচ্ছে লেখা হতো হচ্ছে গ্র্যান্ড স্টাইলে, বা হচ্ছে লেখা হতো রাজাদের জন্যে, রাজাদেরকে প্রশংসা করার জন্যে। তো এই ভাষাগুলো হচ্ছে কি সাধারণ মানুষের মুখের ভাষা ছিল না, বা সাধারণ মানুষ তা বুঝতে পারতো না, সাধারণ মানুষের জন্য লেখা ছিল না। সেই জন্য হচ্ছে মানুষ কি করেছে, যে মানুষ হচ্ছে একটা হতাশায় ভুগতে শুরু করে।
যখন তাদেরকে ধর্ম কি করতে পারছে না, সাস্টেন বা কনসোল বা প্যাসিফাই করতে পারছে না। তো যখন রোম্যান্টিক যুগটা আসে তখন হচ্ছে আমরা জানি রোম্যান্টিক যুগের লেখালেখিগুলো হতো সেগুলো হচ্ছে যে কমন পিপলদের জন্য লেখা হতো। তো তারা যখন হচ্ছে লিটারেচার ভাষা বুঝে যায় তখন হচ্ছে দেখতো যে লিটারেচার তাদেরকে প্রশান্তি দিচ্ছে, তাদেরকে সলিউশন দিচ্ছে, তখন তারা কি করলো যে হচ্ছে ধর্ম থেকে সরে এসে লিটারেচারে ঝুঁকে পড়ে। এখানে মূলত ওটাই বলেছে যে ইংলিশ ওয়াজ আ সাবজেক্ট ইউজ টু কাল্টিভেট দ্য মিডল ক্লাস পিপল অ্যান্ড ইনফিউজ ইন দ্য সেম দ্যাম সাম ভ্যালিউজ অফ দ্য লিফট ওভার অ্যারিস্টোক্রেসি। ইংলিশটা শুধুমাত্র একটা সাবজেক্টই ছিল, অর্থাৎ একটা সাবজেক্ট হিসেবেই মিডল ক্লাস পিপলরা জানতো, কিন্তু এই যে ইংলিশটার যে সাহিত্যগুলো যে বুঝতে হবে, এখান থেকে যে একটা মোরালি মেসেজ পাবে বা তারা যে একটা সলিউশন পাবে সেটা তারা পারতো না। তার এটা শুধুমাত্র অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলিরাই পারতো। দাস ইংলিশ লিটারেচার পেভ দ্য নিউ ওয়ে টু প্যাসিফাই দ্য ওয়ার্কিং অ্যান্ড মিডল ক্লাস সোসাইটি। তাই দেখা যায় যে কি রোম্যান্টিক যুগে এসে মিডল ক্লাস যে সোসাইটি ছিল তারা হচ্ছে খুব ভালোভাবে লিটারেচারকে আয়ত্ত করতে পেরেছে এবং এখান থেকে সলিউশন পেয়েছে, এবং তারপরে দেখা যায় তারা ধর্ম থেকে দূরে সরে গেছে। Conclusion: at the end of the 19th century and in the beginning of the 20th century, it was thought that literature would convey eternal truths and remove the unholy masses from their কমিউনিটি। দেখা যায় যে 19th সেঞ্চুরি এবং 20th সেঞ্চুরির প্রথম দিকে লিটারেচারটা হচ্ছে মানুষকে একটা যারা তখনকার সোসাইটিতে ছিল তাদেরকে একটা কি ইটারনাল একটা কি বলে একটা রিলিফ দান করে বা একটা ইটারনাল একটা সত্য দান করে। ইটারনাল সত্য বলতে যেটা বোঝায় যেটা হচ্ছে তারা হচ্ছে তাদের লাইফের যে সমস্যাগুলো ছিল সেখান থেকে তারা সমাধানের পথ খুঁজে পেত এই লিটারেচার থেকে। এবং দেখা যায় যে একটা আনহোলি যে মেসেজগুলো ছিল লিটারেচারের মধ্যে বা হচ্ছে ধর্ম হোক বা কমেন্টের মধ্যে, সেগুলো থেকে তারা হচ্ছে একটা রিলিফ পায়। It gives us way to experience things or events which is not possible in a person's life. English is the poor man's class and the new vehicle to transfer the moral law which is not taken from religion. অর্থাৎ এখানে বলা হচ্ছে যে প্রত্যেকটা পার্সন ইন্ডিভিজুয়ালভাবেই লিটারেচার থেকে তখন রোম্যান্টিক যুগে এসে কী করতে পারতো, নিজেদের সমস্যার সমাধান খুঁজে পেত। এবং এখানে বলা হচ্ছে ইংলিশটা তখন হচ্ছে সাধারণ মানুষেরও একটা কি হয়েছে একটা ভাষা হিসেবে বা সাধারণ মানুষের জন্য একটা ভেহিকেল হিসেবে কি হয়েছে তখন দাঁড়িয়েছে। এবং দেখা যেত কি আস্তে আস্তে মানুষ ধর্ম থেকে তখন কি হচ্ছে সরে গিয়ে লিটারেচারের দিকে ঝুঁকে পড়ে এবং লিটারেচারকে নিজেদের জীবনের একটা কি করে, অর্থাৎ নিজেদের জীবনের আলোক হিসেবে তুলে ধরে বা নিজেদের জীবনের যে সমস্যাগুলো, নিজেদের জীবনের যেই দুর্দশাগুলো সেগুলোকে তারা কি করতে পারে, খুব সহজে সমাধান করতে পারে এই লিটারেচারের মাধ্যমে। প্রত্যেকটা পার্সনই তখন আলাদাভাবে। এখানে প্রত্যেকটা পার্সনের কথা কেন বলা হচ্ছে, কারণ হচ্ছে যে আগে তো হচ্ছে অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি বা হচ্ছে রাজাদের নিয়ে লেখা হতো, তাই পরে যখন কমন পিপলদের নিয়ে লেখা হতো তখন প্রত্যেকটা পার্সন আলাদাভাবে ইংলিশ লিটারেচারকে ইউজ করতে পারতো বা হচ্ছে তারা পড়তে পারতো। তো আজকের ভিডিওটি এতটুকু, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে। ধন্যবাদ সবাইকে।